হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম সবাইকে কেরিয়ার দিশারি একাডেমির ইউটিউব চ্যানেলে। আমি তোমাদের সুদেশনা ম্যাম। আজকে তাহলে আমরা বায়োলজির খুবই একটা গুরুত্বপূর্ণ জায়গা, যেখান থেকে প্রত্যেক বছর একটা দুটো করে কোশ্চেন কিন্তু প্রত্যেক বছর জেনপাস ইউজিতে এসে থাকে, সেই রকম একটা চ্যাপ্টার আমাদের ক্লাস 12 এর খুবই গুরুত্বপূর্ণ পার্ট ইভলিউশন। যে চ্যাপ্টারটা আছে পুরো ওই জায়গা থেকে আমরা এমসিকিউ গুলো প্র্যাকটিস করব এবং ডিটেলসে আমরা যাতে একটুখানি পরীক্ষার আগে রিভাইজ করে নিতে পারি, তার সাথে সাথে আমরা থিওরির পার্টটাকেও একই সাথে কভার করব। তাহলে চলো আজকের ক্লাসটা শুরু করি এবং প্রত্যেকে মন দিয়ে ক্লাস করো, প্রত্যেকটা এমসিকিউ করার নিজের থেকে অ্যান্সার দেওয়ার চেষ্টা করো। আশা করছি এই ক্লাসটা তোমাদের অনেকটাই হেল্পফুল হবে ইভলিউশনের পুরো চ্যাপ্টারটাকে রিভাইজ করে নেওয়ার জন্য। চলো তাহলে দেখো প্রথম কোশ্চেন কি বলেছে, যে হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল উইল বি ডিস্টার্ব বাই। তাহলে হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল মানে কি, আমরা যে বলছি পপুলেশনের মধ্যে বা কোনো একটা ভৌগোলিক অঞ্চলে একই স্পিসিসের যতজন বসবাস করছে তাদেরকে আমরা বলি কি, পপুলেশন। তাহলে সেই পপুলেশন, যেমন একটা ধরলাম কোনো একটা জায়গা, যদি বলি ইন্ডিয়াতে হিউম্যান পপুলেশন কত, তাহলে টোটাল ইন্ডিয়াতে বসবাসকারী টোটাল যে আমাদের জনসংখ্যা সেটাই হবে কি তার পপুলেশন। তাহলে সেই পপুলেশনের মধ্যে কি হবে, হার্ডি উইনবার্গ প্রিন্সিপাল বলে যে এরকম একটা কোনো পপুলেশন, লার্জ পপুলেশন হতে হবে সব সময়, যে অনেক বৃহৎ একটা ভৌগোলিক এলাকায় বসবাসকারী সেই স্পিসিসের যে পপুলেশনটা, সেই পপুলেশনের টোটাল যে আমাদের জিন সমষ্টি তাকে কি বলি, জিন পুল। সেই টোটাল জিনের সমষ্টি যাকে বলছি জিন পুল, বা তার কি হচ্ছে যে টোটাল অ্যালিল ফ্রিকোয়েন্সিটা, একটা পপুলেশনের মধ্যে টোটাল যে তার অ্যালিলের সংখ্যা, তার যে টোটাল অ্যালিল ফ্রিকোয়েন্সি, সেটা সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট থাকবে। মানে সবসময় কি থাকবে, কনস্ট্যান্ট, মানে সেটাকে আমরা বলি কি ধ্রুবক থাকবে। মানে একটা জেনারেশন থেকে তার পরের জেনারেশনে যাক, যতই জেনারেশন চেঞ্জ হোক তত কি হবে না, যে জিন পুল বা টোটাল যে অ্যালিল ফ্রিকোয়েন্সি সেটার কোনো রূপ পরিবর্তন হবে না, সেটা সবসময় সেম থাকছে। পপুলেশন চেঞ্জ হচ্ছে, মানে পপুলেশন চেঞ্জ হওয়া মানে কি, তাদের যে পূর্বপুরুষরা ছিল, পূর্বপুরুষরা চেঞ্জ হচ্ছে, সেখান থেকে কি আসছে, পরবর্তী জেনারেশন আসছে, কিন্তু জেনারেশন টু জেনারেশন কি কনস্ট্যান্ট থাকছে, জিন পুল কনস্ট্যান্ট থাকবে এবং অ্যালিল ফ্রিকোয়েন্সি কনস্ট্যান্ট থাকবে, এই দুটো মাথায় রাখবে। তাহলে হার্ডি উইনবার্গের প্রিন্সিপাল যদি ফলো করতে হয় বা হার্ডি উইনবার্গের প্রিন্সিপাল মেনে চলবে, তার কি কি ক্যারেক্টারিস্টিক্স হতে হবে। সবার প্রথম একটা বলেছি, লার্জ পপুলেশন অবশ্যই হতে হবে। একটা ছোট জায়গার পপুলেশনকে কিন্তু হার্ডি উইনবার্গের ইকুইলিব্রিয়াম যে প্রিন্সিপাল তার মধ্যে আনা যায় না। তাহলে সবসময় মনে রাখবে, লার্জ পপুলেশন র্যান্ডমলি মেটিং হবে, মানে যথেচ্ছ হারে প্রজনন হচ্ছে এবং প্রজননটা কিরকম হবে, র্যান্ডমলি হচ্ছে। তার সাথে সাথে কি হবে, কোনো প্রকার মিউটেশন হওয়া চলবে না, যে কোনো প্রকার জিন মিউটেশন হচ্ছে মানে এই জিন পুলের কোনো প্রকার চেঞ্জ হওয়া চলবে না। জিন পুলের চেঞ্জ কখন কখন হয়, যদি মিউটেশন হয়, যদি ন্যাচারাল সিলেকশন হয়, বা যদি হচ্ছে জেনেটিক ড্রিফট হয়, সেই সমস্ত ক্ষেত্রে মানে যে কোনো প্রকারে যদি সেই পপুলেশনটার মধ্যে যে জিন সংখ্যা বা টোটাল জিনটা কোনোভাবে পরিবর্তিত হয়, তখনই জিন পুল চেঞ্জ হবে। তাহলে মিউটেশন হলে কি হয় আমরা জানি, জিনের যে স্ট্রাকচার সেটা চেঞ্জ হচ্ছে, নতুন কোনো পরিবর্তন আসা মানে নতুন কোনো ফিচার্স ক্যারেক্টারিস্টিক্স নিয়ে আসছে, তাহলে সেটা কিন্তু হওয়া চলবে না। জিন মাইগ্রেশনও হওয়া চলবে না। তাহলে কি বলেছে, হার্ডি উইনবার্গের প্রিন্সিপাল নষ্ট হবে কখন বলেছে, যদি জিন মাইগ্রেশন হয়। তার মানে এটাই আমরা অ্যান্সার করব, তাই তো? কি কোশ্চেনটা ভালো করে পড়ো, যে হার্ডি উইনবার্গের প্রিন্সিপাল কখন ডিস্টার্ব হবে বা কখন মেনটেন হবে না, কখন, যদি জিন মাইগ্রেশন হয়। জিন মাইগ্রেশন হওয়া মানে যদি ইমিগ্রেশন হয় বা ইমাইগ্রেশন, দুটোটা, একটা হচ্ছে ইমিগ্রেশন আর একটা হচ্ছে ইমাইগ্রেশন। মানেটা কি, মানেটা আর কিছুই না, একটা পার্টিকুলার এলাকা থেকে, একটা পার্টিকুলার পপুলেশন থেকে যদি কিছু সংখ্যক অন্য কোনো এলাকায় চলে যায়, তাকে আমরা কি বলবো, ই মাইগ্রেশন। ই মানে মনে রাখবে এক্সিট, কেউ বেরিয়ে যাওয়া। কোনো একটা পপুলেশনের ওই এলাকা থেকে কিছু সংখ্যক জীব অন্য একটা জায়গায় চলে গেল, তখন তাকে বলছি এক্সিট বা ই মাইগ্রেশন। সেম জিনিসটা হতে পারে অন্য একটা পপুলেশন থেকে যখন কিছু সংখ্যক জীব নতুন জায়গায় আসছে, নতুন পপুলেশনের মধ্যে এন্ট্রি করছে, তখন তাকে বলি ইমিগ্রেশন। ক্লিয়ার? তাহলে এই দুটো ক্ষেত্রেই কি হচ্ছে, সেই পার্টিকুলার পপুলেশনটার মধ্যে চেঞ্জ আসছে,
হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল বলে কোনো প্রকার চেঞ্জ আসা চলবে না, যে কোনো ভাবে যদি কোনো চেঞ্জ হয় তখন আর এই সাম্যাবস্থাটা থাকবে না। তাহলে ইমিগ্রেশন বা ইমাইগ্রেশন এই দুটো ঘটনা যদি ঘটে, তার সাথে সাথে যদি জেনেটিক ড্রিফট ঘটে, যদি হচ্ছে জিন পুল অ্যালিল ফ্রিকোয়েন্সির কোনো প্রকার চেঞ্জ হয়, তাহলে সেই সমস্তগুলো আমাদের কি করবে, হার্ডি-উইনবার্গের যে ইকুইলিব্রিয়াম সেটাকে নষ্ট করবে। ক্লিয়ার? নেক্সট কি বলছে দেখো, যে ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগাস জেনোটাইপ ইন হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল। তাহলে এটার একটা আমরা ফর্মুলা পড়বো, আশা করছি এই ফর্মুলাটা সবাই জানো, পি স্কোয়ার প্লাস 2pq প্লাস কিউ স্কোয়ার। এটা তো তাহলে এক্ষেত্রে কি বোঝায়, এই যে ফর্মুলাটা আমরা পড়ছি হার্ডি-উইনবার্গের প্রিন্সিপালের যে ফর্মুলাটা, সেটা বলতে আমাদের এখানে কি বোঝাচ্ছে? তাহলে এই পি স্কোয়ার বলতে কি বোঝায়, দুটো তিনটে টার্ম, পি স্কোয়ার 2pq আর কিউ স্কোয়ার, পুরোটা আমাদেরকে আগে একবার বুঝে নি, জেনে নি, তারপরে আমরা ওটার অ্যান্সার। তাহলে পি স্কোয়ার মানে কি, আমরা ধরলাম একটা মটর গাছের উদাহরণ নিই, যে কোনো উদাহরণ দিয়ে তোমরা করতে পারো। তাহলে যদি একটা মটর গাছের উদাহরণ নিই, তাহলে কি, যেগুলো তল আকৃতি, মানে যেগুলো আকারে লম্বাকৃতি, তাদের যদি দুটোই কি হয়, আমাদের যে ডমিনেন্ট অ্যালিল গুলো থাকে, তাহলে তাদের জিনোটাইপ কি হয়, ক্যাপিটাল টি ক্যাপিটাল টি। সেম ভাবে যদি সংকর প্রকৃতির বা হাইব্রিড হয়, তাহলে হাইব্রিড উদ্ভিদটা কি হবে, তার জিনোটাইপ কি হয়ে যাবে, ক্যাপিটাল টি স্মল টি। আর যদি পুরোপুরি ভাবে সেটা খর্বাকৃতি হয় বা শর্ট হয়, তখন তার কি বলছি আমরা, স্মল টি স্মল টি। এইগুলো আমরা মেন্ডেলের যে পরীক্ষাতে পড়েছিলাম। তাহলে যে কোনো ধরনের এরকম আমরা একটা পার্টিকুলার ক্যারেক্টার নিয়ে নিই, তার কি থাকে, একটা ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিকের জন্য অ্যালিল, একটা তার রিসেসিভ বা যেটা প্রচ্ছন্ন সেই অ্যালিলটা থাকছে। তাহলে এই যে ক্যাপিটাল টি ডমিনেন্ট যে ক্যারেক্টারিস্টিক্স এর জন্য তার যে অ্যালিল, ডমিনেন্ট অ্যালিল যে, তার ফ্রিকোয়েন্সিটা কি দিয়ে ডিনোট করি, মানে শুধু এই যে টি অ্যালিলটা ক্যাপিটাল টি, সেটা হচ্ছে পি। মানে যে কোনো ধরনের ডমিনেন্ট অ্যালিলের যেটা ফ্রিকোয়েন্সি, সেটা প্রকাশ করা হয় কিসের মাধ্যমে, পি এর মাধ্যমে। সেম ভাবে যদি এই যে স্মল টিটা যদি আমরা একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্য ধরি, সেই যে রিসেসিভ ক্যারেক্টারিস্টিক্স এর যে জিন ফ্রিকোয়েন্সিটা, সেটা প্রকাশ করি কিসের মাধ্যমে, কিউ এর মাধ্যমে। আর যদি এরকম হাইব্রিড থাকে বা সংকর প্রকৃতির হয়, তখন আমরা কি করব, তখন তার যেটা জিন ফ্রিকোয়েন্সিটাকে আমরা প্রকাশ করব কিসের মাধ্যমে, এটা পার্টিকুলারলি যখন দুটো অ্যালিলকে একই সাথে এই যে জিনোটাইপ আকারে প্রকাশ করব, তখন সেটা হয়ে যাবে 2pq। তাহলে এই যে যখন দুটো অ্যালিলি আছে তার ডমিনেন্ট, তখন তার ফ্রিকোয়েন্সি কি হয়ে যাবে, একটার জন্য যদি পি হয়, দুটোর জন্য কি হবে, পি স্কোয়ার। আর এই ক্যাপিটাল টি স্মল টি, এটার জন্য কি বললাম, তার যে জিন ফ্রিকোয়েন্সি 2pq। এবং দুটোই যখন রিসেসিভ অ্যালিল থাকবে, তখন যে জিনোটাইপটা তৈরি হচ্ছে তার অ্যালিল ফ্রিকোয়েন্সি কত হবে, কিউ স্কোয়ার। এই যে এটা টোটালটাকে আমরা কত হবে, এটা সমান 1 হবে। 1 কি একটা ধ্রুবক সংখ্যা, কনস্ট্যান্ট থাকবে। তাহলে এই পি তে যাই চেঞ্জ হোক, কিউ তে যাই চেঞ্জ হোক, আলটিমেটলি তাদের যে রেজাল্টটা কি থাকবে, সব সময় কনস্ট্যান্ট থাকছে, এবং কনস্ট্যান্ট কত, 1 থাকবে। ক্লিয়ার? তাহলে একটা পপুলেশনের মধ্যে, একটা ধরলাম মটর গাছের প্রজাতির মধ্যে, সেখানের মধ্যে তো অনেক রকম তার যে এরকম প্রকারভেদ থাকবে, এরকম কিছু থাকবে যেগুলো আমাদের একটা পপুলেশনের মধ্যে, আমরা কি বললাম, যে মটর গাছে ধরলাম কোনো একটা এলাকায় যত ধরনের মটর গাছ আছে, তাহলে সব ধরনের মটর গাছগুলো তো সেম হবে না, কিছুগুলো জেনোটাইপ হবে এটা, কিছু কিছু মটর গাছের জেনোটাইপ হবে এটা, আবার কিছু মটর গাছের জেনোটাইপ হবে এটা। তাহলে টোটাল যে পপুলেশনের যত ধরনের মটর গাছ আছে, সবার অ্যালিল ফ্রিকোয়েন্সির যোগফলটা কি থাকবে, কনস্ট্যান্ট। সেরকম ভাবে আমরা এটা একটা উদাহরণ সহকারে পড়লাম, যে কোনো কিছু নিয়ে না, যে যদি আমরা হিউম্যানের যে বডি কালার, তাহলে সেটা নিলাম, তখন যদি তার আমরা এরকম ভাবে হার্ডি-উইনবার্গ প্রিন্সিপালে করি, তখনও দেখবো আলটিমেটলি যে পপুলেশনের মধ্যে সবার যে জিনোটাইপ, তার যে গায়ের রঙের জন্য যে জিনোটাইপ গুলো, কিছু জন থাকবে এই জিনোটাইপটা মানে ডমিনেন্ট অ্যালিল সহকারে, কিছু জন থাকবে মিক্সড, আবার কিছু জন থাকবে হচ্ছে কি একদম, যে যাদের গায়ের রং একদম সাদা, আবার কিছু জন থাকবে গায়ের রং একদম কালো। তাহলে সব ধরনের সবকিছু সংমিশ্রণ নিয়ে টোটালটা কি থাকছে, কনস্ট্যান্ট। তাহলে এখানে কি বলেছে, ফ্রিকোয়েন্সি অফ হেটেরোজাইগাস, তাহলে এইগুলো হচ্ছে কি হোমোজাইগাস, এটা হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট,
এটা হচ্ছে কি হোমোজাইগাস, শর্টে লিখছি হোমোজাইগাস ডমিনেন্ট। এটা কাকে ডিনোট করছে? এটা হচ্ছে হোমোজাইগাস ডমিনেন্ট। এটা কি হচ্ছে হেটেরোজাইগাস, মানে পিও আছে কিউও আছে, মানে অ্যালিল গুলো তার কি আছে, একটা প্রকট বৈশিষ্ট্যের জন্য একটা প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের জন্য, তাহলে এদেরকে আমরা কি বলি, হেটেরোজাইগাস। আর এটা কি হয়ে যাবে, হোমোজাইগাস রিসেসিভ, প্রচ্ছন্ন। তাহলে হোমোজাইগাস রিসেসিভ জানতে চাক, হোমোজাইগাস ডমিনেন্ট জানতে চাক, হেটেরোজাইগাস জানতে চাস, যে কোনো কিছু বলুক, এরপরে আমরা অ্যান্সারটা করতে পারবো। তাহলে হার্ডি-উইনবার্গের সাম্যাবস্থায় হেটেরোজাইগাস জিনোটাইপের হার কত হয়ে যাবে, সি অ্যান্সার 2pq। ক্লিয়ার? এখান থেকে ছোটখাটো অঙ্ক দিতে পারে, কিরকম, পি এর মানটা বলে দিল হয়তো 0.7 বা কিছু একটা 0.4, কিউ এর মান জানতে চাইলো, তাহলে সেখান থেকে আমরা বার করতে পারবো পি প্লাস কিউ তার হোল স্কোয়ার সমান 1 হচ্ছে, তাহলে পি প্লাস কিউ সমান কি 1, দিয়ে সেখান থেকে আমরা কিউ এর মানটা বার করতে পারবো। এরকম ভাবে বলে দিতে পারে, পি কিউ এর মানটা হয়তো দিয়ে দিল 2p কিউটা জানতে চাইছে, এগুলো সিম্পল যে ম্যাথমেটিক্যাল ফর্মুলা লাগিয়ে করতে পারবে সবাই। তাহলে এরকম ভাবে ছোট একটা শর্ট জাস্ট ম্যাথ এখান থেকে কিন্তু দিতে পারে। নেক্সট, এটা হলো কি আমাদের রিসেসিভ। নেক্সট কি বলেছে যে অ্যাডাপটিভ রেডিয়েশন ইজ বেস্ট রিপ্রেজেন্টেড বাই, তাহলে অ্যাডাপটিভ রেডিয়েশনের উদাহরণ কি পড়েছিলে মনে করো সবাই? অ্যাডাপটিভ রেডিয়েশনের দুটো উদাহরণ ছিল, এনসিইআরটি যদি কেউ ফলো করো দেখবে ওখানে দুটো উদাহরণ দেওয়া আছে। একটা হচ্ছে কার, ডারউইন ফিঞ্চের, ডারউইন ফিঞ্চ, যেটা হচ্ছে কি যে বিজ্ঞানী ডারউইন যখন তার যে জাহাজে করে বেরিয়েছিলেন, ঘুরতে বেরিয়েছিলেন, তখন কোথায় পৌঁছেছিলেন, গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে। সেই গ্যালাপাগোস দ্বীপপুঞ্জে এই ধরনের কিছু পাখি দেখতে পায়, যে যাদের পূর্বপুরুষরা সেম ছিল, কিন্তু তারা ওই ধরনের বিভিন্ন এনভায়রনমেন্টের সাথে মানিয়ে নেওয়ার জন্য কি ধরনের হয়েছিল, কিছু হচ্ছে যারা পোকামাকড় খেয়ে বেঁচে থাকে, ইনসেক্ট ইটিং, তাহলে তাদের ঠোঁটের আকৃতি একরকম। আবার যেগুলো হচ্ছে কি বিভিন্ন ধরনের ফলের যে বীজ, বিভিন্ন ধরনের বীজ খেয়ে বা নাট জাতীয় যে খাবারগুলো সেগুলো খায় যারা, তাদের যে ঠোঁটের আকৃতিটা দেখা গেল একদম সরু টাইপের এবং যে সূচালো টাইপের, তার জন্য তাদেরকে বলা হচ্ছে কি বিভিন্ন ধরনের, তাদের যে ঠোঁটের আকৃতির পরিবর্তন হচ্ছে কিসের জন্য, অ্যাডাপটিভ রেডিয়েশনের জন্য। অ্যাডাপটিভ রেডিয়েশনের জন্য মানে তাদের পূর্বপুরুষটা এক প্রজাতি ছিল, সেখান থেকে বিভিন্ন অভিযোজনগত পরিবর্তন হচ্ছে, বিভিন্ন এনভায়রনমেন্টে গিয়ে তারা আলাদা আলাদা ভাবে অ্যাডাপ্ট হচ্ছে এবং সেখান থেকে নতুন করে প্রজাতি তৈরি করছে, বিভিন্ন ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলো তাদের আলাদা হয়ে যাচ্ছে, তখন তাকে বলছি কি অ্যাডাপটিভ রেডিয়েশন। এই অ্যাডাপটিভ রেডিয়েশনটা অনেকটা হচ্ছে কি আমাদের ডাইভার্জেন্ট ইভলিউশনের মতো, মানে এখানে তার যে পূর্বপুরুষ বা অ্যানসেস্টার ছিল, সেখান থেকে কি হবে, বিভিন্ন ধরনের পরিবর্তনের জন্য, অ্যাডাপ্টেশনের জন্য নতুন ধরনের স্পিসিস তৈরি হচ্ছে, নতুন নতুন স্পিসিস তৈরি হচ্ছে। ক্লিয়ার? তাহলে সেরকম আরেকটা উদাহরণ, এখানে কিন্তু ডারউইন ফিঞ্চ দেখো অপশনে নেই, তাহলে এটা কি হবে, অস্ট্রেলিয়ান মার্সুপিয়াস, তারাও সেম এরকম ক্যারেক্টারিস্টিক্স দেখায়, তাদের কমন অ্যানসেস্টার ছিল, সেখান থেকে অস্ট্রেলিয়ান মার্সুপিয়াস থেকে আবার ক্যাঙ্গারু, তারপরে সেখান থেকে আরো কি কি হয়েছে, কোয়ালা ভাল্লুক, এরকম নতুন নতুন অনেক প্রজাতি তৈরি হচ্ছে। তারপর হচ্ছে কি তাসমানিয়ান উল্ফ বলা হয়, এরকম নানান প্রজাতি, অস্ট্রেলিয়ান যে মার্সুপিয়াল সেই প্রজাতির থেকে আরো নতুন ধরনের প্রজাতি তৈরি হচ্ছে। তাহলে এগুলো মনে রাখবে, দুটোই উদাহরণ মনে রাখবে, ডারউইন ফিঞ্চ আর অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস, এরা কিসের উদাহরণ, অ্যাডাপটিভ রেডিয়েশন। নেক্সট কি বলছে, উইংস অফ বার্ডস এন্ড ইনসেক্টস আর অ্যানালগাস। অ্যানালগাস মানে হচ্ছে কি সমবৃত্তীয়, মানে তারা কি ইভলিউশনকে ডিনোট করে, তারা হচ্ছে কনভার্জেন্ট ইভলিউশন। এটাকে কি বলছি, বিভিন্ন উৎপত্তিগতভাবে তারা আলাদা আলাদা ছিল, তাদের যে আমরা যদি গঠনগত স্ট্রাকচার দেখি, সেই যে গঠনগত দিক থেকে তারা আলাদা, কিন্তু তারা কার্যগত দিক থেকে এক, কারণ কি তারা উৎপত্তিগতভাবে আলাদা হলেও একই এনভায়রনমেন্টে আসছে, বিভিন্ন ধরনের
কাজগুলো তারা সেম করছে। মানে পাখির ডানাও উড়তে সাহায্য করে, একটা পতঙ্গের ডানা বা একটা আমাদের প্রজাপতির ডানা সেটাও উড়তে সাহায্য করে, কিন্তু তাদের যদি আমরা অ্যানাটমিক্যাল স্ট্রাকচার দেখি তারা গঠনগতভাবে উৎপত্তিগতভাবে পুরোপুরিভাবে আলাদা, কিন্তু তারা ফাংশনালি বা কার্যগত দিক থেকে কি হচ্ছে, একই হচ্ছে। তখন তাদেরকে আমরা বলি কি, সমবৃত্তীয় অঙ্গ। তাহলে পাখির ডানা এবং পতঙ্গের ডানা সমবৃত্তীয়, কারণ তারা সেম ধরনের কাজ করবে, উৎসগতভাবে আলাদা হলেও তাদের কাজটা কিন্তু সেম হচ্ছে। পতঙ্গের ডানা উড়তে সাহায্য করছে, পাখির ডানাও উড়তে সাহায্য করছে। ক্লিয়ার? নেক্সট কি বলছে যে জেনেটিক ড্রিফট ইজ অলসো নোন অ্যাজ, খুব ভালো কোশ্চেন, অনেকে এটা ভুল করবে। জেনেটিক ড্রিফট মানে কি, এই যে আমরা বললাম জিন পুলে চেঞ্জ হচ্ছে, ইমিগ্রেশনের জন্য চেঞ্জ হতে পারে, ইমাইগ্রেশনের জন্য চেঞ্জ হতে পারে, তাহলে তাছাড়াও কি আরো হতে পারে, আকস্মিক ভাবে, মানে হঠাৎ করে যখন চেঞ্জ হচ্ছে, হঠাৎ করে কোনো একটা ধরো ন্যাচারাল ডিজাস্টার হলো কিছু, বা যে কোনো কারণে হতে পারে যে খুব কম সময়ের মধ্যে আকস্মিক ভাবে যখন আমাদের একটা পপুলেশনের মধ্যে টোটাল যে জিন ফ্রিকোয়েন্সি বা জিন পুলের পরিবর্তন হবে, তাকে কি বলবো, জেনেটিক ড্রিফট। এবং এই জেনেটিক ড্রিফট, এই যে টার্মটা বা এই যে কনসেপ্টটা দিয়েছিলেন, যে জেনেটিক ড্রিফট বলতে কি বোঝায়, ইভলিউশনের এই যে কনসেপ্টটা দিয়েছিলেন কে, সেই বিজ্ঞানীর নাম হচ্ছে সিওয়াল রাইট। তার জন্য তার নাম অনুসারে সেটাকে আরেকটা কি বলা হয়, সিওয়াল রাইট এফেক্ট। এটা কিন্তু ফাউন্ডার এফেক্ট না। ফাউন্ডার এফেক্ট মনে রাখবে জেনেটিক ড্রিফটের একটা টাইপ, কিন্তু বলেছে এখানে কি জেনেটিক ড্রিফট আরো কি নামে পরিচিত, যে বিজ্ঞানী জেনেটিক ড্রিফট আবিষ্কার করেন তার নাম অনুসারে সিওয়াল রাইট এফেক্ট বলা হয়। তাহলে জেনেটিক ড্রিফট বলতে কি, যদি হঠাৎ করে চেঞ্জ হয় জিন পুলের, আকস্মিক পরিবর্তন, আকস্মিক পরিবর্তনকে আমরা বলবো, আকস্মিক পরিবর্তন হলে সেটা জেনেটিক ড্রিফট। ক্লিয়ার? নেক্সট কি বলছে যে ইনহেরিটেন্স অফ অ্যাকোয়ার্ড ক্যারেক্টারিস্টিক্স, এটা বলার কিছু নেই, এটা ছোটবেলা থেকে ক্লাস 10 এর থেকে পড়ে আসছো। তাহলে ক্যারেক্টারিস্টিক্স, ইনহেরেন্ট ক্যারেক্টারিস্টিক্স মানে একটা বংশ পরম্পরা অনুযায়ী সেই যে বৈশিষ্ট্যগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যাবে, এই যে থিওরিটা কে দিয়েছিলেন, ল্যামার্কিজম, বিজ্ঞানী ল্যামার্কের দেওয়া যে তত্ত্ব, অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ। মানে একটা প্রজন্মে যদি কোনো ধরনের ক্যারেক্টারিস্টিক্স অর্জন করছে, এই উদাহরণটা কি দিয়েছিলেন, সেই জিরাফের, জিরাফ মাটির থেকে উঁচু অনেক লম্বা গাছের পাতাগুলো খাওয়ার জন্য আস্তে আস্তে তারা দেখা গেল কি অনেক বছর ধরে ধরে তাদের যে জিরাফের গলা লম্বা হয়ে গেল। তাহলে এই ধরনের উদাহরণগুলো দিয়েছিলেন। কিন্তু বর্তমানে যদি আমরা আধুনিক যে আমাদের বিবর্তনবাদ বা আধুনিক ইভলিউশনারি কনসেপ্ট দেখি, তাহলে কিন্তু এই লমার্কের যে তত্ত্বটাকে গুরুত্ব দেওয়া হয় না। কারণ এটা কোনোদিনও হতে পারে না যে এক প্রজন্মে, ধরো বাবা মার মধ্যে যে অর্জিত বৈশিষ্ট্যগুলো, যেগুলো তার ইনহেরেন্ট ছিল সেগুলো বলছি না, মানে ইনহেরেন্ট যেগুলো তার ডিএনএ এর মধ্যে আছে, যেগুলো তার জিনের মধ্যে আছে, সেইগুলো না, সে যে অর্জন করছে সেই বৈশিষ্ট্যগুলো কি তার পরের প্রজন্মে তার ছেলে মেয়ের মধ্যে যেতে পারে? কোনোদিনই পারে না। তাহলে সেই যে অর্জিত বৈশিষ্ট্যের বংশগতি, এটা কি হয়েছে, এই তত্ত্বটা ল্যামার্ক সাপোর্ট করেছে, কিন্তু যে আমাদের আধুনিক বিবর্তনবাদ এই সাপেক্ষে কোনো এটার উপর পুরোপুরি ভাবে এটাকে কি বলতে পারো যে গুরুত্ব দেয় না। ক্লিয়ার? নেক্সট কি বলছে যে ফসিলস ফাউন্ড ইন ডিফারেন্ট রক লেয়ার্স ইন্ডিকেট, তাহলে জীবাশ্ম কাকে বলে, বিভিন্ন যে আমাদের পাললিক শিলাস্তরে দীর্ঘদিন ধরে যেগুলো বছর কয়েক হাজার বছর কয়েক লক্ষ বছর আগের যে স্পিসিস ছিল তাদেরও আমরা জীবাশ্ম খুঁজে পাই। তাহলে সেই জীবাশ্মের বা এগুলোকে কি বলা হয়, প্যালিওন্টোলজিক্যাল প্রুফ। প্যালিওন্টোলজিক্যাল প্রুফ বা জীবাশ্মগত যে তত্ত্ব, সেখান থেকে কি পাওয়া যায়, সেখান থেকে বোঝা যায় যে ধারাবাহিকভাবে কিভাবে আস্তে আস্তে বিবর্তনের মাধ্যমে আধুনিক প্রজাতি তৈরি হয়েছে। কারণ যে যদি আমরা বলি হিউম্যান ইভলিউশনই বলি, তাহলে হিউম্যান ইভলিউশন একদম প্রথমে কি ছিল, ড্রায়োপিথেকাস, র্যামাপিথেকাস, অস্ট্রালোপিথেকাস, এরকম করে করে আস্তে আস্তে কি এসছে, আমাদের নিয়েন্ডারথালিস, হোমোস্যাপিয়েন্স। তাহলে এই যে কনসেপ্ট গুলো পাচ্ছি বা এই যে ধারণাগুলো পাচ্ছি আমরা, যে আগে এই ধরনের স্পিসিস গুলো ছিল, আগে মানে হিউম্যানের পূর্বপুরুষ যে ডায়াপিথেকাস, র্যামাপিথেকাস এগুলো ছিল, কোথার থেকে জানছি, কেউ তো আর এত বছর এত লক্ষ লক্ষ বছর আগে গিয়ে ওখানে টাইম ট্রাভেল করে দেখে আসছে না।
তাহলে জানছে কিসের মাধ্যমে? এই ধরনের ফসিলস গুলোর মাধ্যমে। যে ধরনের জীবাশ্মগুলো পাওয়া যাচ্ছে সেগুলোকে কি করা হয় বলতো? সেগুলোকে কার্বন আইসোটোপ, কার্বন যে 14, সে রেডিও আইসোটোপ দিয়ে ডেটিং করা যায়। মানে বোঝা যায় যে সেটা কত বছর আগের জীবাশ্ম, সেটা দেখে আনুমানিক একটা আন্দাজ করা যেতে পারে যে কত বছর আগে ওই ধরনের স্পিসিস গুলো পৃথিবীতে ছিল। তাহলে এই ধরনের যে কনসেপ্ট গুলো বা এই ধরনের যে আমরা তথ্যগুলো পাচ্ছি কোথার থেকে? জীবাশ্ম থেকে। নেক্সট দেখো 8 কোয়েশ্চেন কি বলছে যে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম ইজ এভিডেন্স অফ। তাহলে ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম আমরা জানি কি যে শিল্প বিপ্লবের পরে যখন প্রচুর পলিউশন বেড়ে গেল, তখন আস্তে আস্তে দেখা যাচ্ছে যে আমাদের লাইট কালার্ড মদগুলো সেগুলো আর পাওয়া যাচ্ছে না। কারণ কি? আস্তে আস্তে সেই যে গাছের গুঁড়ির সাথে তারা কেমোফ্লাজ করে নিজেদের আত্মরক্ষা করতে পারতো, সেই পলিউশনের দরুন গাছের গুঁড়িটা ডার্ক কালার্ড হয়ে যাচ্ছে, যে লাইকেন গুলো ছিল সেগুলো নষ্ট হয়ে যাচ্ছে। গাছের গুঁড়িটা যত ডার্ক কালার্ড হবে তত দেখা যাচ্ছে যেগুলো ডার্ক কালার্ড মদ ছিল, যাদের গায়ের রংটা ডিপ, সেই ধরনের ডার্ক কালার্ড মদগুলো বেশি পরিমাণে বেঁচে থাকছে, তারা বংশ বিস্তার করছে। কিন্তু যেগুলো লাইট কালার, হালকা কালারের ছিল, তাদের যে পপুলেশনটা আস্তে আস্তে কমে যাচ্ছে, সেই যে স্পিসিসটা আস্তে আস্তে কমে যাচ্ছে। এবং ডার্ক কালার মদগুলো এরা যাতে বেশি করে রিপ্রোডিউস করছে এবং এরাই বংশ বিস্তার করছে। তাহলে এটা কি বোঝা যাচ্ছে? যে ন্যাচারাল সিলেকশন, ওই যে এনভায়রনমেন্টাল চেঞ্জ হলো তার সাথে কে কত ভালোভাবে মানিয়ে নিতে পারছে, কত ভালোভাবে অ্যাডাপ্ট করতে পারছে। কারণ কি? এনভায়রনমেন্টাল চেঞ্জ হয়েছে, গাছের গুঁড়ির রং পরিবর্তন হয়েছে, গাছের গুঁড়ির রং পরিবর্তন হওয়ার সাথে সাথে ডার্ক কালার্ড মদগুলো কি করতে পারছে? নিজেদের আত্মরক্ষা করতে পারছে, নিজেরা বেশি পরিমাণে বেঁচে থাকছে, তারা রিপ্রোডিউস করছে এবং তারাই কি হচ্ছে? আস্তে আস্তে তাদের যে পপুলেশনটা বেড়ে যাচ্ছে। তুলনামূলকভাবে আগে যখন লাইট কালারের গাছের গুঁড়ি ছিল তখন লাইট কালারের মদগুলো নিজেদের আত্মরক্ষা করতে পারতো, কিন্তু এনভায়রনমেন্টাল চেঞ্জের দরুন তারা আর সেই প্রসেসটা হচ্ছে না। তার জন্য এটাকে আমরা কি বলি? যে যে যত ভালোভাবে মানিয়ে নিচ্ছে পরিবর্তনের সাথে সাথে, সে হচ্ছে ন্যাচারাল সিলেকশন। নেক্সট কি বলছে? হুইচ ইজ এ ভেস্টিজিয়াল অর্গান, মানে কোনটা আমাদের নিষ্ক্রিয় অঙ্গের মধ্যে পড়ে। নিষ্ক্রিয় অঙ্গ আমরা জানি কি? যেগুলো আমাদের পূর্বপুরুষদের মধ্যে একটা কার্যকরী অঙ্গ হিসেবে কাজ করতো একটা, সে কিন্তু বর্তমানে আমাদের হিউম্যান বিংস এর মধ্যে নিষ্ক্রিয় অবস্থায় থাকে, সেটা হচ্ছে কি? কক্সিস, বা যেটাকে বলা হয় কি? টেল বোন। সেই টেল বোন বা কক্সিস, সেটা কিন্তু আমাদের এখন একটা নিষ্ক্রিয় অঙ্গ। নেক্সট কি বলেছে? অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। এটা পারা উচিত, সবাই পারবে। অন্টোজেনি মানে কি? যে ব্যক্তিজনী জাতিজনীর পুনরাবৃত্তি ঘটায়। এই ঘটনাটা কে বলেছিল? এই ঘটনাটা বলেছিল বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। বিজ্ঞানী আর্নেস্ট হেকেল। তাহলে হেকেলের তত্ত্ব বলা হয় বা হেকেলের মতবাদ বলা হোক, যাই বলুক, সেটা কি হবে? অন্টোজেনি রিপিটস ফাইলোজেনি। নাম হচ্ছে, বিজ্ঞানীর নাম কি? হেকেল। বা বলতে পারে কি যে এমব্রায়োলজিক্যাল প্রুফ কে দিয়েছিল? একটা আমরা বললাম প্যালিওন্টোলজিক্যাল বা জীবাশ্মগত ধারণা, আরেকটা হয় কি? এমব্রায়োলজিক্যাল প্রুফ। এই এমব্রায়োলজিক্যাল প্রুফে কি বলে বলতো? যে আমাদের যাই হোক না কেন, তাদের যে পরিণত জীব, কিন্তু তাদের যখন তারা এমব্রায়ো স্টেজে থাকে, ভ্রূণগত অবস্থায় থাকে, তাহলে প্রত্যেক জনের মধ্যে কিছু না কিছু মিল থাকে। এটাই বলছে কি? এমব্রায়োলজিক্যাল প্রুফ। মানে পরিণত জীবের মধ্যে ওই ক্যারেক্টারিস্টিক্স গুলো না থাকলেও তাদের যখন তারা ভ্রূণগত অবস্থায় থাকছে, প্রত্যেকটা জীবের কোনো না কোনো জায়গায় এমব্রায়োলজিক্যাল কিছু কিছু মিল থাকছে। যেমন কি, যদি উদাহরণ ধরো, যে মাছেদের ক্ষেত্রে আমরা পাই কি? ফুলকা থাকে, তাদের শ্বাসযন্ত্র হিসেবে ফুলকা কাজ করে। সেরকম ভাবে আমরা যদি হিউম্যান বিংস এর একদম ভ্রূণগত অবস্থায় দেখি, তাদের ক্ষেত্রেও কিন্তু এই যে গিলস থাকে, গিলস থাকে, কিন্তু সেটা আমাদের ম্যাচিওর যে হিউম্যান বিংস যখন আমরা অ্যাডাল্ট লাইফ হচ্ছে, বাচ্চা যখন জন্মাচ্ছে, ফিটাসের ক্ষেত্রে কিন্তু সেটা থাকে না। তাহলে ভ্রূণগত অবস্থায় এমব্রায়োলজিক্যাল, যেমন নোটোকর্ড থাকে, কর্ডাটাদের ক্ষেত্রে সবার ক্ষেত্রে কি থাকছে? এমব্রায়োলজিক্যাল পিরিয়ডে নোটোকর্ড থাকছে। তাহলে এগুলো কিছু কিছু আমাদের ভ্রূণগত প্রমাণ হিসেবে কাজ করে। নেক্সট কি বলছে? যে রিকম্বিনেশন মেনলি অকার্স ডিউরিং। রিকম্বিনেশন কখন ঘটে? রিকম্বিনেশন ঘটে আমাদের যখন ক্রসিং ওভার হবে। ক্রসিং ওভার কোন ডিভিশনের ক্ষেত্রে হয়?
ক্রসিং ওভার আমাদের মিওসিস ডিভিশনের প্যাকাইটিন উপদশায় হয়, তাহলে রিকম্বিনেশন কোথায় ঘটে? মিওসিসের ক্ষেত্রে। নেক্সট কি বলছে, হুইচ ফ্যাক্টর ডাজ নট চেঞ্জ দ্য অ্যালিল ফ্রিকোয়েন্সি, মানে ইনডিরেক্টলি জানতে চেয়েছে কি যে কোন ক্যারেক্টারিস্টিক্স বা কোন ফ্যাক্টরটা কি করবে আমাদের হার্ডি-উইনবার্গের যে ইকুইলিব্রিয়াম মেনটেন করবে, সেটাই তো উল্টো করে জানতে চেয়েছে, তাই না? ইকুইলিব্রিয়ামকে মেনটেন করবে। কি হবে বলতো? মিউটেশন হলে হবে না, জিন ফ্লো হলেও হবে না, ন্যাচারাল সিলেকশন হলেও হবে না, যদি র্যান্ডমলি মেটিং হয়, যেটা আমাদের হার্ডি-উইনবার্গের প্রিন্সিপালে পড়লাম, র্যান্ডমলি হচ্ছে যথেচ্ছ হারে প্রজনন হচ্ছে এবং সেটা কোনো সিলেক্টেড না, র্যান্ডম হতে হবে, তাহলেই আমাদের যে অ্যালিল ফ্রিকোয়েন্সি সেটা কনস্ট্যান্ট থাকবে। এবং একটা জিনিস আমরা পড়লাম জেনেটিক ড্রিফট, আরেকটা পড়বে হচ্ছে জিন ফ্লো। জিন ফ্লো মানে কি, এই যে ইমিগ্রেশন ইমাইগ্রেশন হচ্ছে, এক জায়গা থেকে আরেক জায়গায় পপুলেশনের কিছু সংখ্যক জীব চলে যাচ্ছে, তার ফলে কি হচ্ছে কিছু সংখ্যক আমাদের জিন, যে টোটাল জিন পুল ছিল সেটার পরিবর্তন হবে, তখন তাকে বলা হয় জিন ফ্লো। কিন্তু এটা দীর্ঘদিন ধরে আস্তে আস্তে কিছু সময় ধরে হচ্ছে, সেম জিনিসটাই যখন হঠাৎ করে হবে তখন তার নাম দিচ্ছি আমরা জেনেটিক ড্রিফট। ক্লিয়ার? নেক্সট কি বলছে, জিন পুল। তাহলে জিন পুল মানে একটা পপুলেশনের টোটাল জিন, টোটাল কিন্তু ক্রোমোজোম না, ভালোভাবে মনে রাখবে, টোটাল ক্রোমোজোম না, টোটাল জিনটাকে আমরা বলছি তার জিন পুল। পুল মানে আমরা জানি কি সুইমিং পুল বা যে কোনো ধরনের পুল কি হচ্ছে, সেখানে সমস্ত কিছু জিনকে আমরা যদি, যে পপুলেশনের সমস্ত জিনকে যদি একসাথে রাখি তাহলে সেটা হয়ে যাবে জিন পুল। নেক্সট কি বলেছে, সাডেন হেরিটেবল ভেরিয়েশন কজিং ইভলিউশন ইজ কল্ড। দেখো কোশ্চেনটা ভালো করে পড়ো, সাডেন চেঞ্জ দেখেই যে সেটা জেনেটিক ড্রিফট তা কিন্তু না, সাডেন চেঞ্জ মানেই জেনেটিক ড্রিফট না। সাডেন চেঞ্জ যদি অ্যালিল ফ্রিকোয়েন্সি বা জিন পুলে হয় তাকে আমরা বলছি জেনেটিক ড্রিফট, কিন্তু বলেছে সাডেন হেরিটেবল ভেরিয়েশন মানে যেগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মে যেতে পারবে, তার মানে কি আলটিমেটলি বলতে চাইছে যে হঠাৎ করে যদি মিউটেশন হয়। হেরিটেবল চেঞ্জ মানে কি, হেরিটেবল মানেই হচ্ছে আমাদের সাডেন কোনো হেরিটেবল চেঞ্জ হওয়া মানে আলটিমেটলি আমাদের বোঝাতে চাইছে কি যে মিউটেশন হচ্ছে। তাহলে মিউটেশন যে তত্ত্ব সেটা কি, মিউটেশন থিওরি কোন বিজ্ঞানী, বলে ফেলো জলদি করে কমেন্ট সেকশনে লেখো, মিউটেশন থিওরি কোন বিজ্ঞানীর দেওয়া, জলদি করে বলো কি হবে। মিউটেশন থিওরি দেওয়া হচ্ছে বিজ্ঞানী হুগো দা ভ্রিস। হুগো দা ভ্রিস দিয়েছিলেন কি আমাদের মিউটেশন থিওরি। সেখানে তিনি কি বলেছেন যে এই ধরনের যে মিউটেশন গুলো হবে, যেগুলো এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মতে যেতে পারবে, এই ধরনের যে হঠাৎ এবং লার্জ মিউটেশন, তাকে কি বলা হয়, একটা নতুন একটা টার্ম দিয়েছেন সল্টেশন। এই সল্টেশন মানে মনে রাখবে কোশ্চেন আসতে পারে যে লার্জ হবে এবং সাডেন হবে, লার্জ সাডেন মিউটেশনকে আমরা বলবো কি সল্টেশন। ক্লিয়ার? সল্টেশন মানে হচ্ছে কি অনেকটা আকারে একই সাথে কোনো একটা জিনের মিউটেশন হচ্ছে, কোনো একটা ডিএনএ এর কোনো একটা পার্টের মিউটেশন হয়ে যাচ্ছে, তখন আমরা বলছি একই সাথে হেরিটেবল ভেরিয়েশন আসছে, তখন সেটা হয়ে যায় কি সল্টেশন। নেক্সট কি বলছে যে স্ট্রংগেস্ট এভিডেন্স অফ ইভলিউশন। তাহলে একটা আমরা পড়লাম এমব্রায়োলজিক্যাল আর একটা পড়লাম প্যালিওন্টোলজিক্যাল, কিন্তু যদি বলে স্ট্রংগেস্ট প্রুফ বা সব থেকে কোনটা হচ্ছে কি কার্যকরী, কোনটা সব থেকে গুরুত্বপূর্ণ কোনটা, সেটা মনে রাখবে কিন্তু জীবাশ্ম, এমব্রায়োলজি কিন্তু নয়। নেক্সট কি বলেছে, হোমোলোগাস অর্গান ইন্ডিকেট। হোমোলোগাস অর্গান মানে কি সমসংস্থ অঙ্গ। তাহলে সমসমস্ত অঙ্গ কাকে নির্দেশ করে, সমসমস্ত অঙ্গ বা সমগোত্রীয় অঙ্গ, তারা হচ্ছে কি উৎপত্তিগতভাবে এক ছিল, কার্যগতভাবে আলাদা আলাদা হয়ে গেছে। তাহলে এরকমটাকে কি বলা হয়, লাইট রেস গুলো যদি একটা জায়গা থেকে চারিদিকে ছড়িয়ে যায় তখন তাকে আমরা বলি কি ডাইভারজেন্ট। তাহলে এটা কাকে ডিনোট করে, ডাইভারজেন্ট ইভলিউশন বা
অপসারী বিবর্তনকে। যখন উৎপত্তি সেম ছিল কিন্তু আলাদা আলাদা ভাবে তারা নতুন নতুন যে অর্গানগুলো তৈরি হচ্ছে, মানে অর্গান উৎপত্তিগত ভাবে আমরা যদি বলি যে মানুষের যে আমাদের হাতের যে বোন গুলো আছে, হিউমেরাস, রেডিয়াস, আলনা, সমস্ত কিছু যদি আমরা চিতার অগ্রপদে দেখি, সামনের যে পায়া, সেখানেও কি থাকবে, সেম স্ট্রাকচার থাকবে। যদি বাদুড়ের ডানায় দেখি স্ট্রাকচার সেম আছে, উৎপত্তিগত ভাবে তাদের যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কি ছিল, সেম। কিন্তু মানুষের হাতের মাধ্যমে কি কি আর উঠতে পারবে? কিন্তু বাদুড় সেই সেম যে অ্যানাটমিক্যাল স্ট্রাকচার কি ইউজ করে কি করতে পারে, উঠতে পারে। তাহলে মানুষও তো চেষ্টা করতো যে তারও হিউমেরাস, রেডিয়াস, আলনা আছে, সেও তো পারতো, এরোপ্লেনের দরকার ছিল না, হাঁটতে হাঁটতে হঠাৎ করে উড়ে যেতে পারতো, পারে কি? পারে না। তাহলে কি এগুলো হয়েছে ইভলিউশনারি চেঞ্জেস এর মাধ্যমে বাদুড়ের ওই ক্যারেক্টারিস্টিক্সটা তৈরি হয়েছে যাতে সে উড়তে পারে। ক্লিয়ার? নেক্সট কি বলছে, ফাউন্ডার এফেক্ট ইজ এ টাইপ অফ, তাহলে ফাউন্ডার এফেক্ট ইজ এ টাইপ অফ কি? ফাউন্ডার এফেক্ট ইজ এ টাইপ অফ জেনেটিক ড্রিফট। ফাউন্ডার এফেক্ট ইজ এ টাইপ অফ জেনেটিক ড্রিফট। কিভাবে আমরা পড়বো তাহলে? এই একটা পপুলেশন ধরলাম, এই একটা পপুলেশন বা এলাকা বলতে পারি, এটা ধরো এরিয়া এ, এটা হচ্ছে এরিয়া বি। তাহলে এখানে তো তার প্রচুর প্রজাতি ছিল, এখানে এখানে বিভিন্ন ধরনের প্রজাতি ছিল। এই একটা ভৌগোলিক এলাকা, সেখানে মানুষ থাকবে, গাছ থাকছে, বিভিন্ন ধরনের উদ্ভিদ থাকছে, বিভিন্ন ধরনের পশু পাখি থাকছে। তাহলে ধরো এখানকার একটা কোনো একটা জীব প্রজাতি, প্রচুর ঝড় বৃষ্টি হয়েছে, প্রচুর প্রাকৃতিক দুর্যোগ হয়েছে, সেখান থেকে সেই প্রাকৃতিক দুর্যোগের কারণে অন্য কোনো একটা জায়গায় তারা মাইগ্রেশন করে চলে গেল, এরিয়া এ থেকে এরিয়া বি তে চলে গেল। তাহলে সেখানে কিন্তু এই প্রজাতিটা ছিল না, এই প্রজাতিটার নাম ধরলাম, কিছু একটা নাম দিলাম এক্স। সেই এক্স প্রজাতিটা এখানে পাওয়া যেত। ধরো এরিয়া এটা হচ্ছে সুন্দরবন, সুন্দরবনে আমাদের রয়্যাল বেঙ্গল টাইগার পাওয়া যেত। রয়্যাল বেঙ্গল টাইগার কি করলো, ওই সুন্দরবনে বিভিন্ন ধরনের দেখা যাচ্ছে যে সারা বছরে বারবার এরকম দুর্যোগ হচ্ছে, প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে, ওখানকার এনভায়রনমেন্টে সে রয়্যাল বেঙ্গল টাইগাররা আর মানিয়ে নিতে পারছে, উদাহরণের সাপেক্ষে বলছি। তাহলে তারা অন্য কোনো একটা জায়গায় চলে গেল, অন্য কোনো একটা অভয়ারণ্যে চলে গেল, বা অন্য একটা কোনো আমাদের ন্যাচারাল জায়গাতেই তারা চলে যাচ্ছে। তাহলে সেই এরিয়া বি তে গিয়ে তারা ওখানে ছিল না, আগে কোনো রয়্যাল বেঙ্গল টাইগার এই জায়গায় ছিল না, এখানে কিছু সংখ্যক রয়্যাল বেঙ্গল টাইগার গেল, দিয়ে ওখানে পুরোপুরি তারা তাদের যে প্রজাতিটা বংশ বিস্তার করছে, তখন সেটা হয়ে যায় কি, ফাউন্ডার এফেক্ট। মানে এটা রয়্যাল বেঙ্গল টাইগার উদাহরণ দিলাম, যে কোনো কিছু স্পিসিস হতে পারে, স্পিসিস এক্স ওয়াই জেড যা কিছু হতে পারে, যখন কোনো একটা জায়গায় তারা পাওয়া যেত, সেই জায়গা থেকে হঠাৎ করে কোনো ধরনের পরিবর্তনের জন্য, কোনো দুর্যোগের জন্য হতে পারে, বা যে কোনো কারণে এনভায়রনমেন্টের এমন কোনো কন্ডিশন হচ্ছে যার জন্য তারা সেই জায়গাটা ছেড়ে অন্য কোনো একটা জায়গায়, কিছু সংখ্যক, যে সবাই ওই প্রজাতির সবাই চলে যাচ্ছে তা না, কিছু সংখ্যক জীব অন্য কোনো একটা জায়গায় চলে যাচ্ছে, ইমিগ্রেশন হচ্ছে সেখানে, এবং দিয়ে তারা আস্তে আস্তে ওখানে কি করছে, বংশ বিস্তার করছে, রিপ্রোডাকশন করছে, দিয়ে ওই জায়গাতে তখন ওই পপুলেশনটা অনেক বেশি পরিমাণে পাওয়া যাচ্ছে। তাহলে প্রথমে গেছিল কিছু সংখ্যক যারা ওখানে ওই প্রজাতিটার বংশ বিস্তার করছে। ফাউন্ডার মানে কি, কেউ কোনো একটা যদি সংস্থা শুরু করে বা কোনো একটা অর্গানাইজেশন স্টার্ট করে, তাকে কি বলা হয়, তার ফাউন্ডার। তাহলে এই জায়গায় গিয়ে তারা ওই প্রজাতিটাকে ওই জায়গাতে ছড়িয়ে দিচ্ছে, তাহলে তারা কি ছিল, ফাউন্ডার, এবং সেটাকে আমরা বলছি এফেক্টটার নাম কি, ফাউন্ডার এফেক্ট। ক্লিয়ার? নেক্সট কি বলছে, কানেক্টিং লিঙ্ক বিটুইন দ্য ফিশেস এবং অ্যামফিবিয়ান্স। তাহলে মাছেদের মধ্যে এবং উভচরদের মধ্যে কানেক্টিং লিঙ্ক কি হবে? কানেক্টিং লিঙ্ক মানে হচ্ছে এমন কিছু জীব প্রজাতি যাদের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স তাদের যে আগের প্রজাতিটা ছিল, ধরলাম মাছের ক্যারেক্টারিস্টিক্স, আবার কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে উভচরদের মতো থাকবে, মানে একটা মিডিল ক্যারেক্টারিস্টিক্স সবার থাকছে। এই ধরনের যারা কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করে, তাদের ক্ষেত্রে কি হয়, তাদের যে পূর্ববর্তী যে জীব প্রজাতি তাদের কিছু কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তার পরবর্তী জীব প্রজাতিরও কিছু ক্যারেক্টারিস্টিক্স থাকবে। তাহলে মাছ এবং উভচরের মধ্যে কি মনে রাখবে, লাং ফিশ,
এই লাং ফিশ হচ্ছে কি কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করে। নেক্সট কি বলছে, অ্যাডাপটিভ রেডিয়েশন ইন ডারউইন ফিঞ্চেস। একটা উদাহরণ পড়লাম আমরা, কি আমাদের যে ডারউইন ফিঞ্চ আর একটা ছিল আমাদের অস্ট্রেলিয়ান মার্সুপিয়ালস। তাহলে এখানে অ্যাডাপটিভ রেডিয়েশন কিসের জন্য হয়েছে? অ্যাডাপটিভ রেডিয়েশন কিসের জন্য হয়েছে বললাম, পরিবেশগত পরিবর্তনের জন্য। বিভিন্ন ধরনের ইকোলজিক্যাল নিচ, যেটাকে বলি নিচ মানে কি, পার্টিকুলার যে জায়গাতে ওই সমস্ত জীবগুলো থাকছে তাকে কি বলা হয়, তার জীব, তার নিচ। তাহলে নিচ মানে মনে রাখবে যে কোনো একটা প্রজাতির যে জায়গায় বসবাস করছে সেটা হয়ে যায় তার ইকোলজিক্যাল নিচ। তাহলে কোনো একটা স্পিসিসের যে বসবাস স্থান, বললাম একটা অনেক বড় একটা জঙ্গলের মধ্যে, পুরো জঙ্গলের মধ্যে সব জায়গায় তো আর হচ্ছে হরিণ থাকবে না বা সব জায়গায় বাঘ থাকবে না। তাহলে যে জায়গাতে যে ধরনের প্রজাতিগুলো পাচ্ছি সেটা হয়ে যাচ্ছে তার নিচ। তাহলে বিভিন্ন ধরনের ওই যে গ্যালাপাগোস দ্বীপপুঞ্জর বিভিন্ন বিভিন্ন জায়গায় ডারউইন ফিঞ্চ গুলো তাদের আকার আকৃতির, যে ঠোঁটের আকার আকৃতির পরিবর্তন হয়েছে কেন, ওই যে দ্বীপপুঞ্জের বিভিন্ন অঞ্চলে তাদের পরিবেশগত পার্থক্য আছে, সেখানে তাদের যে খাদ্যাভ্যাসের পার্থক্য আছে, কিছু কিছু বললাম পোকামাকড় খেয়ে থাকতো, কিছু কিছু হচ্ছে ওই ধরনের ফলের বীজ খেয়ে থাকতো। তাহলে তাদের সেই জন্য পরিবর্তন হয়েছে, কিসের জন্য, ইকোলজিক্যাল নিচ মানে যে জায়গায় তারা বসবাস করছে, যে ধরনের খাদ্যাভ্যাস তারা খাচ্ছে তার উপর ভিত্তি করে। নেক্সট কি বলেছে, ন্যাচারাল সিলেকশন মেইনলি। তাহলে ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে কি হয়, যে যত ভালো অ্যাডাপ্ট করেছে, যার যত ভালো ভেরিয়েশন এসছে, তাহলে সেই কি হবে, আমাদের ন্যাচারালি সিলেক্টেড হবে। সিলেক্ট দ্য ফেভারেবল ভেরিয়েশন, উপযোগী যে ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলো যাদের মধ্যে আছে তাদেরকে প্রকৃতি বেছে নেবে। তাহলে প্রকৃতি কাদেরকে বেছে নেয়, যারা সেই পার্টিকুলার কাজটার জন্য সব থেকে ভালোভাবে, যাদের ওই ধরনের ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে, সমস্ত ধরনের বৈচিত্র্য গুলো আছে, যারা ওই এনভায়রনমেন্টে খুব ভালোভাবে মানিয়ে নিচ্ছে তাদেরকে। নেক্সট কি বলছে, হুইচ কন্ডিশন ইজ এসেন্সিয়াল ফর হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল। এটা মনে হচ্ছে রিপিট কোশ্চেন এসছে তোমাদের। তাহলে কি হবে এটার অ্যান্সার বলো, এটা হোমওয়ার্ক, এটা অলরেডি মনে হচ্ছে করিয়েছে, এটা হোমওয়ার্ক, তোমরা কমেন্ট সেকশনে লেখো কি হবে এটার অ্যান্সার। হার্ডি-উইনবার্গের সাম্যাবস্থার ক্ষেত্রে কোনটি অপরিহার্য, ন্যাচারাল সিলেকশন, র্যান্ডম মেটিং, জিন মাইগ্রেশন? আমার তো মনে হচ্ছে সি হবে, তোমরা বলো কি হবে। নেক্সট 22 কি হবে, হুইচ ইভলিউশনারি ফোর্সেস ডিক্রিজেস দ্য জেনেটিক ভেরিয়েশন ইন এ স্মল পপুলেশন। আচ্ছা, স্মল পপুলেশন বলেছে, ক্ষুদ্র পরিবর্তন এবং দ্রুত যেগুলো জেনেটিক ভেরিয়েশন নিয়ে আসতে পারে। তাহলে দ্রুত যেখানেই বলবে সেটা কি আসবে, দ্রুত আমাদের ইভলিউশনারি ফোর্স যেটা, সেটা হবে কি জেনেটিক ড্রিফট। যদি বলে দীর্ঘদিন ধরে, দীর্ঘ বছর ধরে যে ধরনের পরিবর্তনগুলো আসবে, তখন আমরা বলতে পারি জিন ফ্লো, মিউটেশন, এগুলো। কিন্তু যেখানে ক্ষুদ্র পপুলেশনের মধ্যে হঠাৎ করে চেঞ্জ আসবে, জেনেটিক ড্রিফট কাদের ক্ষেত্রে সব থেকে বেশি প্রযোজ্য হবে, যদি একটা এলাকাটা ছোট হয়, তাহলে একটা ছোট এলাকা থেকে যদি অনেক সংখ্যক জীব অন্য কোথাও হঠাৎ করে আকস্মিক ভাবে চলে যায়, তাহলে সব থেকে বেশি এফেক্টেড হবে ওই যে ছোট পপুলেশনটা। কিন্তু একটা অনেক বড় পপুলেশনের ক্ষেত্রে জেনেটিক ড্রিফট কি হয়ে যায়, সেটা আমরা তুলনামূলক ভাবে অনেকটাই ইনসিগনিফিকেন্ট হয়ে যায়, তখন সেটা আর আমাদের ধরার মধ্যে আসে না, অনেক মাইনর হয়ে যায়। অনেক বড় পপুলেশন থেকে কিছু সংখ্যক যদি জেনেটিক ড্রিফটের জন্য অন্য কোথায় যায়, সেটা কত আসবে, পয়েন্ট, হয়তো পার্সেন্টেজে 0.0 পয়েন্ট কিছু কিছু পার্সেন্টেজে আসবে, 0.12 এরকম। তাহলে সেটা এতটাও এফেক্টেড হবে না, কিন্তু সব থেকে বেশি এফেক্টেড হবে কোথায়, ক্ষুদ্র পপুলেশনের ক্ষেত্রে। নেক্সট কি বলছে, দ্য টার্ম ফিটনেস ইন ইভলিউশন রেফার্স। তাহলে ইভলিউশনে ফিটনেস বলতে কি বোঝাচ্ছে, যে কে কত জিম করে কত ভালো বডি বানিয়েছে, কত ভালো সে হচ্ছে সারাদিনে কত বাইসেপস, ট্রাইসেপস, তারপর আরো কি কি সব হয়, সমস্ত কিছু করে কে কত বেশি শক্তিশালী হয়েছে, সেটাই তো? না, সেটা কিন্তু না। তাহলে ফিটনেস ইভলিউশনের দিক থেকে যদি আমরা ফিটনেস বলি, তাহলে কাদেরকে বলা হবে, যারা রিপ্রোডাকশনে বেশি ভালো, যাদের প্রজনন ক্ষমতা বেশি, যারা হচ্ছে সফলভাবে প্রজনন করছে, রিপ্রোডিউস করছে, তারাই কি হবে, তত ভালো আমাদের ন্যাচারাল সিলেকশনের মাধ্যমে বেঁচে থাকবে, আস্তে আস্তে তার বংশ বিস্তার করতে পারবে।
নেক্সট কি বলছে, ডাইভার্জেন্ট ইভলিউশন প্রডিউস, তার মানে ডাইভার্জেন্ট ইভলিউশন কি হয়, কিসের জন্য, হোমোলগাস অপসারী বিবর্তনের ফলে কি তৈরি হচ্ছে, অপসারী মানে এটার ফলে কি তৈরি হয়েছে আমাদের, এটার ফলে কি হয়েছে, উৎপত্তিগতভাবে এক ছিল কিন্তু আলাদা আলাদা করে তারা প্রচুর ধরনের এনভায়রনমেন্টে গেছে, নতুন নতুন তাদের স্ট্রাকচার তৈরি হয়েছে, তাহলে সেগুলো হচ্ছে কি আমাদের সমসহস্ত অঙ্গ বা হোমোলগাস অর্গান। তাহলে ডাইভার্জেন্ট ইভলিউশন যেখানেই বলবে সেখানে মনে রাখবে সেটা কি হোমোলগাস, আর অ্যানালগাস মানে সেটা হয়ে যায় কি কনভার্জেন্ট ইভলিউশন। ক্লিয়ার? নেক্সট কি বলছে, হুইচ সায়েন্টিস্ট ইন্ডিপেন্ডেন্টলি অ্যারাইভড এট দ্য থিওরি অফ ন্যাচারাল সিলেকশন। স্যার ডারউইন যে আমাদের ন্যাচারাল সিলেকশন যে তত্ত্বটা দিয়েছে তার যে বইটার নাম কি, অরিজিন অফ স্পিসিস, বইটার নাম মনে রাখবে, ডারউইনের লেখা যে বইটা সেটা হচ্ছে কি অরিজিন অফ স্পিসিস। তার সাথে সাথে একই সময়কালে আরেকজন বিজ্ঞানী কাজ করছিলেন সেম ভাবে এই ন্যাচারাল সিলেকশনের থিওরিটা, ডারউইনের সাথে সাথে আরো একজন বিজ্ঞানী প্রকাশ করেছিলেন, সে হচ্ছে কি বিজ্ঞানী আলফ্রেড ওয়ালেস। একই সময়কালে তারা কাজ করেন এবং যে তারা হচ্ছে কি একই সাথে তাদের তত্ত্বটা প্রকাশ করেন, কিন্তু ফেমাস হয়ে গেছিল কে, ডারউইন। ডারউইন তার অরিজিন অফ স্পিসিস এই ন্যাচারাল সিলেকশন নিয়ে প্রচুর ফেমাস হয়ে গেছিল, কিন্তু আলফ্রেড ওয়ালেস ফেমাস হয়নি, কিন্তু তবুও দুজনে একই টাইমে কাজ করেন এবং ন্যাচারাল সিলেকশনের যে থিওরি সেটা কিন্তু আলফ্রেড ওয়ালেসও দিয়েছিলেন। নেক্সট কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ নট এ সোর্স অফ জেনেটিক ভেরিয়েশন, জেনেটিক ভেরিয়েশনের সোর্স কোনটা নয়, মিউটেশনের মাধ্যমে জেনেটিক ভেরিয়েশন হবে, ক্রসিং ওভার হওয়া মানে রিকম্বিনেশন হচ্ছে, আর রিকম্বিনেশন হওয়া মানে জেনেটিক ভেরিয়েশন অবশ্যই আসবে, ফার্টিলাইজেশনের মাধ্যমেও আসবে, তাহলে কিসের মাধ্যমে আসবে না, বাইনারি ফিশন, যে কোনো ধরনের অযৌন জনন বলা হোক বা অঙ্গজ জনন যাই উদাহরণের মধ্যে থাকুক সেগুলো মনে রাখবে কখনোই জেনেটিক ভেরিয়েশন নিয়ে আসে না। তাহলে যে কোনো ধরনের যৌন জননের সঙ্গে রিলেটেড ক্রসিং ওভার, মিউটেশন, ফার্টিলাইজেশন এগুলো বলুক তখন মনে রাখবে সেখান থেকে ভেরিয়েশন তৈরি হয়, কিন্তু যে কোনো ধরনের অযৌন জনন পদ্ধতি বা অঙ্গজ জনন পদ্ধতি বলুক সেক্ষেত্রে কিন্তু জেনেটিক ভেরিয়েশন আসবে না। নেক্সট কি বলছে, আইসোলেশন ইজ ইম্পর্টেন্ট বিকজ ইট, আইসোলেশন কি করে, আইসোলেশন বলতে কি রিপ্রোডাক্টিভলি আইসোলেশন, আইসোলেশন মানে কিন্তু এখানে সেই কমিউনিকেবল ডিজিজের আলাদা করে কোভিড-19 এর মতো আইসোলেট করে রাখা, কোয়ারেন্টাইন করে রাখা কিন্তু নয়, এখানে আইসোলেশন বলতে কি, এখানে আইসোলেশন বলতে কোনো একটা পপুলেশনের মধ্যে জিন ফ্লো হতে দেবে না, জিন প্রবাহ হতে দেবে না, মানে কনস্ট্যান্ট রাখছে, এখানে যে ধরনের প্রজাতি ছিল, যে ধরনের টোটাল জিন ফ্রিকোয়েন্সি ছিল কোনোরূপ চেঞ্জ আসতে দিচ্ছে না, মানে অন্যান্য যে এলাকা থেকে, অন্য ভৌগোলিক অঞ্চল থেকে পুরোপুরি ভাবে রিপ্রোডাক্টিভ দিক থেকে আলাদা রাখা হচ্ছে, মানে এই এরিয়ার কোনো প্রজাতি অন্য এলাকায় গিয়ে মেটিং করতে পারবে না বা অন্য জায়গার সাথে কোনোভাবে এখানে ইমিগ্রেশন বা ইমাইগ্রেশনের ফলে জিন পুলে চেঞ্জ হতে দেবে না, সেটাকে বলছি কি আইসোলেশন। তাহলে আইসোলেশন কি করে, প্রিভেন্ট করে জিন ফ্লো, তাহলে জিন প্রবাহ হতে দেবে না মানে কি হচ্ছে আমাদের এই ধরনের কোনো প্রকার চেঞ্জ আসতে দিচ্ছে না, কোনো প্রকার আমাদের যে জিন ফ্লো যদি বন্ধ হয়ে যায় তাহলে এখানে কি আসবে, পুরোপুরি ভাবে রিপ্রোডাক্টিভলি আইসোলেটেড, এখানে আইসোলেশন মানে কি রিপ্রোডাক্টিভলি জননগত দিক থেকে অন্য পপুলেশন থেকে এই পপুলেশনটাকে পুরোপুরি ভাবে আইসোলেট করা হচ্ছে। নেক্সট দেখো কি বলেছে, যে কোনটা সঠিকভাবে মেলানো আছে, প্রত্যেকটা কি বলেছে আর্কিওপটেরিক্স, প্রত্যেকটা এক একটা দেখো কালেক্টিং মানে আমাদের কানেক্টিং লিঙ্কের উদাহরণ দেওয়া আছে, মানে ফিশ অ্যাম্ফিবিয়ার মধ্যে কানেক্টিং লিঙ্ক কে ছিল, এটা অলরেডি আমরা পড়েছি কি লাং ফিশ, তাহলে এটা ভুল দেওয়া আছে। পেরিপেটাস, পেরিপেটাস হচ্ছে কি অ্যানিলিডা এবং আর্থ্রোপোডার মধ্যে, এটাই ঠিক আছে, অপশন বি হবে। তাহলে অ্যানিলিডা গ্রুপ এবং আর্থ্রোপোডা এই দুটো যে জীবগোষ্ঠীর মধ্যে, সেখানের মধ্যে এই যে দুটো স্পিসিসের মধ্যে মাঝখানে কানেক্টিং লিঙ্ক কে ছিল, পেরিপেটাস, এবং লাং ফিশ হবে না, এই যে রেপটাইলস এবং বার্ডস এর মাঝে কে ছিল, আর্কিওপটেরিক্স, আর্কিওপটেরিক্স।
আর কি বেলানোগ্লসাস, বেলানোগ্লসাস হচ্ছে কি মোলাস্কা এবং একাইনোডার্মাটা না, এটা হবে নন কর্ডেটস এবং কর্ডেটস এর মধ্যে। এগুলো কিন্তু উদাহরণগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। মিসিং লিঙ্ক, কানেক্টিং লিঙ্ক, এই সম্বন্ধে কিন্তু কোশ্চেন দেখবে। তোমরা যদি পিআইকিউ দেখো কোনো না কোনো বছর কিন্তু এসেছে কানেক্টিং লিঙ্ক থেকে কোশ্চেন। তাহলে উদাহরণগুলো মনে রাখবে, আর্কিওপটেরিক্স ইম্পর্টেন্ট, পেরিপেটাস ইম্পর্টেন্ট, কর্ডাটা এবং নন কর্ডেটস এর মধ্যে। তাহলে কর্ডাটা এবং নন কর্ডাটা যে পর্বভুক্ত যারা আছে তাদের মধ্যে মিসিং লিঙ্ক হিসেবে, সরি কানেক্টিং লিঙ্ক হিসেবে কাজ করে। নেক্সট কি বলছে, দ্য কনসেপ্ট অফ ইউজ অ্যান্ড ডিসইউজ অফ অর্গানস। এটাও কি ওই যে আমাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণের সাথে সাথেই অঙ্গের ব্যবহার এবং অব্যবহারের তত্ত্ব, এটা কি হবে ল্যামার্কবাদ বা ল্যামার্কিজম বলা হয়। তাহলে এখানে কনসেপ্টটা কি তোমাদের মনে হয়, দেখো একটু চিন্তা ভাবনা করে বলো, যে কমেন্টে একটুখানি জানাও যে কি মনে হয় যে ইউজ এবং ডিসইউজ অফ অর্গানের জন্য এরকম চেঞ্জ আসতে পারে, যে কেউ যদি কোনো একটা অর্গান অনেক বেশি ইউজ করে তাহলে তার পরবর্তী প্রজন্মে কি ওই অর্গানটা অনেক বেশি একদম কি বলবো অনেক বেশি উন্নত হয়ে যাবে, সেটা তো না। যে কেউ চোখ দিয়ে অনেক সারাদিন হয়তো কিছু দেখছে, সারাদিন ফোন দেখছে, সারাদিন যা কিছুই দেখুক, তাহলে কি চোখটা আস্তে আস্তে কি তার মাইক্রোস্কোপ হয়ে যায় যে একদম ব্যাকটেরিয়া মাইক্রো অর্গানিজম দেখতে পারে? এটা তো হয় না। বা কোনো একটা জিনিস কেউ ইউজই করছে না, ডিসইউজ করছে, মানে কোনো একটা অর্গানকে সে কাজেই লাগাচ্ছে না, তাহলে কি হবে তার অর্গানটা তার পরবর্তী প্রজন্মতে কি বিলুপ্ত হয়ে যাবে? এটা কিন্তু হয় না। যে পুরনো যদি আমরা ইভলিউশনারি তত্ত্ব দেখি, ল্যামার্কের বেশিরভাগ তত্ত্বগুলোই কিন্তু আধুনিক মতবাদ অনুযায়ী একটাও পুরোপুরি ভাবে ভুল প্রমাণিত হয়েছে। কারণ মিসইউজ এবং ইউজ অফ অর্গানের মাধ্যমে পরবর্তী প্রজন্মতে গিয়ে কখনোই সেটা উন্নত হতে পারে না বা কোনো একটা অর্গান বিলুপ্ত হতে পারে না। কিন্তু কি যে ল্যামার্ক কি দিয়েছিল, ল্যামার্ক বলেছিল যে জিরাফের গলাটা এত ব্যবহার করছে, উঁচু হয়ে গেছে, পুরো গলা লম্বা গলা হয়ে গেছে, কিসের জন্য? এত ব্যবহার করেছে ওই উঁচু উঁচু গাছের বিভিন্ন যে পাতাগুলো খাওয়ার জন্য, তারা এত গলার ব্যবহার করেছে যে গলাটা পুরো লম্বা আকৃতির হয়ে গেছে। তো সেটা তার ল্যামার্কের তত্ত্ব ছিল, কিন্তু আধুনিক মতবাদ অনুযায়ী এটা প্রুফ নয়। নেক্সট কি বলছে, যে ইভলিউশনারি রিলেশনশিপ অ্যামং দ্য অর্গানিজম ইজ বেস্ট স্টাডিড বাই, কি হবে যে কোনো বিবর্তনগত বা কোনো ধরনের এই যে ইভলিউশন অভিযোজনগত বিবর্তনগত সম্পর্কগুলো ভালোভাবে জানা যায় কিসের মাধ্যমে? ফাইলোজেনির মাধ্যমে। যে ধরনের আমরা যদি বলি ইভলিউশনারি স্টাডি গুলো করা হয় তাহলে সেটাকে কি বলা হয়? ফাইলোজেনি। মানে যে পূর্বপুরুষ থেকে কিভাবে তার অ্যানসেস্টার থেকে তার যারা উত্তর সুরি বা তাদের কি বলছি যে নতুন করে যে ধরনের তার পরবর্তী জেনারেশন গুলো আসছে কিভাবে বিবর্তনগত পরিবর্তন গুলো হয়েছে সেই সম্পর্কে জানা যায় কিসের মাধ্যমে? ফাইলোজেনিক স্টাডিজ এর মাধ্যমে। নেক্সট কি বলেছে, যে ইন্ডাস্ট্রিয়াল মেনালিজম ইন পেপার্ড মথ অকার্ড মেনলি ডিউ টু, কিসের জন্য হয়েছিল? ন্যাচারাল সিলেকশন। কিসের জন্য হয় ন্যাচারাল সিলেকশন? হয় এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর জন্য। তাহলে এনভায়রনমেন্টাল চেঞ্জেস এর জন্যই ইন্ডাস্ট্রিয়াল মেলানিজম, দেখো টার্মটা ভালোভাবে দিয়েছে, ইন্ডাস্ট্রিয়ালাইজেশনের জন্য হয়েছে, মেলানিজম হয়েছে, কিন্তু আদৌ মেলানিজম হয়নি, মেলানিন বেড়ে যায়নি। কি হয়েছে? তার বিবর্তনগত পরিবর্তন এসছে। এবং ন্যাচারাল সিলেকশনের জন্য ওই আগে থেকেই ওই লাইট কালার মড ডার্ক কালার মড দুটোই ছিল, কিন্তু ডার্ক কালার মড গুলো বেশি ভালোভাবে অভিযোজন করতে পেরেছে বলে তারা ওই যে তাদের সংখ্যাটা বেড়ে গেছে, লাইট মথের সংখ্যাগুলো আস্তে আস্তে বিলুপ্ত হয়ে গেছে। কিন্তু নামটা দিয়েছে দেখো মেলানিজম, শুনে কি মনে হবে যে তাদের মেলানিন ক্ষরণ বেড়ে গেছে তাই তারা ডার্ক কালার মথ হয়ে গেছে? এটা কিন্তু না। নেক্সট কি বলেছে দেখো, যে কোনটি জীবাশ্ম সম্পর্কে কোন উক্তিটি সঠিক? কোন উক্তিটি সঠিক? যে জীবাশ্ম আমাদের প্রত্যক্ষ প্রমাণ দেয়, তাই তো, যে ডিরেক্ট এভিডেন্স দিচ্ছে ইভলিউশন সম্পর্কে। কত বছর আগে যে জাভা মানব, পিকিং মানব, নিয়েন্ডারথালস, হোমো হ্যাবিলি সবার কি হচ্ছে খুলির যেগুলো আমাদের বিভিন্ন জীবাশ্ম পাওয়া গেছে, হাড়ের জীবাশ্ম পাওয়া গেছে, বা এই ধরনের যেগুলো আমরা দেখবে বিভিন্ন ধরনের বিভিন্ন জায়গা থেকে ওগুলো উদ্ধার হয়েছে, দেখবে যে মানুষের খুলি স্ট্রাকচার গুলো, সেগুলো দেখে বোঝা যায় কি যে পূর্ববর্তী যে ধরনের স্পিসিস গুলো ছিল তাদের ক্যারেক্টারিস্টিক্স কি ছিল, তাদের ব্রেন ক্যাপাসিটি কত ছিল, সেগুলো মোটামুটি আন্দাজ করা যায় বিবর্তনগত চেঞ্জেস গুলোকে।
নেক্সট কি বলছে, দ্য মডার্ন সিনথেটিক থিওরি অফ ইভলিউশন কম্বাইন্স। তাহলে মডার্ন থিওরি যেটা আমরা বললাম সিনথেটিক থিওরি, সেটা হচ্ছে কি ডারউইন নিজম, মানে হচ্ছে আমাদের যে ন্যাচারাল সিলেকশন, সার্ভাইভাল অফ ফিটেস্ট, সেটাকে সমর্থন করে। তার সাথে সাথে মেন্ডেলের বিভিন্ন যেগুলো আমাদের জেনেটিক্সের সূত্রগুলো দিয়েছেন, কি করে হচ্ছে যে নতুন প্রজাতি তৈরি হচ্ছে, কি করে বিভিন্ন ধরনের যে আমাদের অ্যালিল সম্পর্কে ধারণা দিয়েছে, কি করে যে আমাদের ডমিনেন্ট ক্যারেক্টারিস্টিক রিসেসিভ ক্যারেক্টারিস্টিক কি করে রিকম্বিনেশন হচ্ছে। তাহলে মেইনলি মনে রাখবে সিনথেটিক থিওরি বা ইভলিউশনের যদি বলে আধুনিক মতবাদ, তাহলে ডারউইনিজমের যেগুলো মতবাদ, ন্যাচারাল সিলেকশন, সার্ভাইভাল অফ ফিটেস্ট, তার সাথে সাথে মেন্ডেলের যে ধরনের জেনেটিক্সের যে থিওরি গুলো, সেগুলোকে জুড়ে দিলেই হয়ে যাবে। নেক্সট কি বলছে, হুইচ অফ দ্য ফলোইং ইজ অ্যান এক্সাম্পল অফ কনভার্জেন্ট ইভলিউশন। কনভার্জেন্ট কি হবে বলো, কনভার্জেন্ট মানে একই জায়গায় এসে মিলেছে, একই জায়গায় এসে মিলেছে মানে তারা কি অ্যানালগাস অর্গান। তাহলে এখানে উদাহরণের মধ্যে কোনগুলো অ্যানালগাস অর্গান, কোনগুলো অ্যানালগাস অর্গান, কোনগুলো অ্যানালগাস অর্গান বলো। এটা হবে কি সি। এই যে বললাম বাদুড়ের ডানা, বাদুড়ের ডানা যদি গঠনগত দিক থেকে তার হিউমেরাস রেডিয়াস আনলা, হিউম্যান যে আমাদের হ্যান্ডস এর যে ফোর লিম্ব বলি, সেখানের মধ্যে যে যে হাড়গুলো আছে সেগুলো সবই আছে, কিন্তু বাটারফ্লাই এর ক্ষেত্রে কি থাকে, তাদের কাইটিনিয়াস একটা বাইরের যেটা তৈরি হচ্ছে সেটা কিস দিয়ে, প্রজাপতির ডানাতে কাইটিনিয়াস একটা মেমব্রেন থাকে, কাইটিন দিয়ে তৈরি একটা মেমব্রেন থাকে। সেটা কি বাদুড়ের ডানায় পাবো, পাবো না। তাহলে তাদেরকে কি বলা হয়, ওই জন্য তারা যে উড়তে সাহায্য করছে, দুটোই কার্যগত দিক থেকে এক, মানে অ্যানালগাস অর্গান, আর অ্যানালগাস অর্গান মানেই তারা কনভার্জেন্ট। বাকিগুলো দেখে নি, হিউম্যান আর্ম, মানুষের যে হাতের আকৃতি বা তার যে গঠনগত দিক থেকে, এবং তিমির ফ্লিপার, তিমিও কি ম্যামেলস। তাহলে সমস্ত ধরনের ম্যামেলস যারা স্তন্যপায়ী, তাদের যে অগ্রপদের তিমির ফ্লিপার বলা হোক, ঘোড়ার অগ্রপদ বলা হোক, তারপর হচ্ছে চিতার অগ্রপদ বলা হোক, তারপর বাদুড়ের ডানা বলা হোক, সবগুলো হচ্ছে কি এক একটা আমাদের হোমোলগাস অর্গান। সেম ভাবে যদি আমরা উদ্ভিদের ক্ষেত্রে বলি, তাহলে বোগেনভেলিয়ার যে কাটা এবং কিউকারবিটার যে আকর্ষ, মানে যেটাকে সে ধরে গাছটা ওঠে, ওপরের দিকে ওঠে, সেই আকর্ষ বা টেন্ড্রিল সেটা কি করে, তাকে সাপোর্ট দেয়। কিন্তু বোগেনভেলিয়ার থর্ন বা কাটা সেটা কি করে, আত্মরক্ষার কাজে লাগে। কিন্তু তারা কি ছিল, আদতে তারা তৈরি হচ্ছিল কোথার থেকে বলতো, কাক্ষিক মুকুল বা অ্যাক্সিলারি বার্ড, সেই কাক্ষিক মুকুল থেকেই তারা তৈরি হয়। অ্যাক্সিলারি বার্ড থেকে তৈরি হচ্ছে, কিন্তু তারা কাটা তৈরি হচ্ছে আর আকর্ষ টেন্ড্রিল দুটো কার্যগতভাবে আলাদা আলাদা হয়ে যাচ্ছে। এ কি করছে, সাপোর্ট দিয়ে গাছটাকে ওপরে উঠতে সাহায্য করছে, আর এটা কি করছে, বোগেনভেলিয়ার আত্মরক্ষায় কাজে লাগে। সেম ভাবে ফোর লিম্বস অফ হর্স এবং ম্যান, এটাও কি বললাম, এটাও আমাদের হোমোলগাস অর্গান। ক্লিয়ার? নেক্সট চলো, তাহলে আশা করছি এই ধরনের যে ইভলিউশনের কোশ্চেন্স গুলো আমরা আজকের ক্লাসে প্র্যাকটিস করছি, প্রত্যেকটা তোমাদের জন্য খুবই হেল্পফুল হচ্ছে। এবং প্রত্যেকে ক্লাসগুলো মন দিয়ে করো, নিজেরা অ্যান্সার করো। সামনে আর কয়েকদিন পরেই তোমাদের এক্সাম। এই যে কোশ্চেন গুলো প্র্যাকটিস করছো, দেখবে তোমাদের রিভিশন হবে, নিজেরা কনফিডেন্ট ফিল করবে যে না আমি এগুলো করতে পারছি, কারণ আমি সারা বছর আমার প্রিপারেশনটা মোটামুটি ঠিকঠাক ভাবে নিয়েছি। চলো তাহলে ক্যাটাগরি 2 এর কয়েকটা কোশ্চেন আমরা করে নিই। কি বলেছে, হুইচ অফ দ্য ফলোইং আর এভিডেন্সেস অফ ইভলিউশন। কোনগুলো কোনগুলো, ফসিল হবে, হোমোলগাস অর্গান, অ্যানালগাস অর্গান, এই সমস্তগুলোই কি দেয়, আমাদের বিবর্তনগত প্রমাণ হিসেবে কাজ করে, তাই তো। এই যে হোমোলগাস অর্গান গুলো দেখে বুঝতে পারছি, যখন আমরা দেখছি যে বাদুড়ের ডানার যা গঠন ছিল মানুষের হাতের গঠনও সেম আছে, তার মানে বুঝতে পারবো কি যে না, তারা তাদের যে পূর্বপুরুষ বা তাদের যে যেখান থেকে উৎপত্তি হয়েছে, তারা একটাই মাত্র শ্রেণীগোষ্ঠী বা একটাই মাত্র জীবগোষ্ঠী, সেই স্তন্যপায়ী থেকেই আলাদা আলাদা নতুন করে স্পিসিস তৈরি হচ্ছে। সেম ভাবে এই যে সমগোত্রীয় অঙ্গ, সমবৃত্তীয় অঙ্গ, এগুলো হচ্ছে আমাদের ইভলিউশনের এভিডেন্স। ক্লিয়ার? নিচের কোনগুলি ভেস্টিজিয়াল অর্গান, কোনগুলি আমাদের অবশিষ্ট অংশ বা যেগুলোকে আমরা বলি কি নিষ্ক্রিয় অঙ্গ। তাহলে কি হবে, একটা কক্সিস পড়েছি, তার সাথে সাথে ভার্মিফর্ম অ্যাপেন্ডিক্স হবে,
এবং আক্কেল দাঁত বা উইজডম টিথ, তিনটেই হবে এ বি সি। এগুলো হচ্ছে কি আমাদের বর্তমানে হিউম্যানের ক্ষেত্রে কোনোভাবে আর কার্যকরী অঙ্গ হিসেবে থাকে না। পূর্ববর্তী আমাদের যে পূর্বপুরুষের ক্ষেত্রে কিন্তু এগুলো কার্যকরী এক একটা অঙ্গ হিসেবে কাজ করত। নেক্সট কি বলছে যে কোনগুলো কন্ট্রিবিউট করছে জেনেটিক ভেরিয়েশন নিয়ে আসছে। জেনেটিক ভেরিয়েশন নিয়ে আসবে কিসের মাধ্যমে? ভেদ তৈরি হবে। ভেরিয়েশন মানে কি? ভেদ তৈরি হওয়া। কিসের মাধ্যমে? মিউটেশন হচ্ছে, তার ফলে হবে। মিউটেশনের জন্য কি হয় জানি আমরা, জিন মিউটেশনের জন্য বিভিন্ন ধরনের যে ক্যান্সার গুলো কিন্তু জিন মিউটেশনের জন্য হতে পারে। যখন ওই প্রোটো অঙ্কোজিনে রূপান্তর হয়ে যায়, মিউটেট হয়ে যায়, তখন কিন্তু ক্যান্সার তৈরি হয়। তার সাথে সাথে ক্রসিং ওভার মিওসিসের টাইমে, এবং কি র্যান্ডম ফার্টিলাইজেশনের জন্যও কিন্তু ভেরিয়েশন আসবে। র্যান্ডম ফার্টিলাইজেশন যদি হয় তাহলে অনেক ধরনের ক্যারেক্টারিস্টিক্স যে প্যাটার্নাল এবং ম্যাটার্নাল সাইড থেকে আসছে, এবং র্যান্ডম ফার্টিলাইজেশনের দরুন কি হবে? প্রচুর জেনেটিক ভেরিয়েশন আসতে পারে। কি বলেছে যে হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পল অফ হোমোলোগাস অর্গান। কোনগুলো হোমোলোগাস অর্গান বলো? হোমোলোগাস অর্গান সমগোত্রীয় কি হবে? হোমোলগাস অর্গানস, এটা তো হবেই। আর কি হবে? এটা হবে না, এটা হবে। ফোর লিম্বস অফ হর্স অ্যান্ড ম্যান হবে, এটাও হবে, প্রথমেরটাও হবে, তাই না? বলো এবিডি হবে, সবাই বলো হবে তো? এবিডি না আমার ভুল হলো কোথাও? বোগেনভেলিয়া, থর্ন আর কিউকারবিটা এটা হবে। হিউম্যান আর্ম আর হুয়েল ফ্লিপার এটাও হবে। ঠিক আছে, তিনটেই হবে। চলো পরের কোশ্চেন। হুইচ অফ দ্য ফলোইং আর এক্সাম্পলস অফ কনভার্জেন্ট। কনভার্জেন্টের জন্য কি হবে? কাজগুলো দেখবে যাদের কাজ এক তারা হচ্ছে কি কনভার্জেন্ট। তাহলে বার্ডস এবং ইনসেক্টস এরা উড়তে সাহায্য করছে কিন্তু গঠনগতভাবে আলাদা, এরা ঠিক আছে। হোয়েল অ্যান্ড ফিশ এরাও হবে, কারণ কি তিমি হচ্ছে আমাদের স্তন্যপায়ী ম্যামেলস এর মধ্যে, আর ফিশ হচ্ছে কি মাছ। দুটো পুরোপুরি জীবগোষ্ঠীটাই আলাদা, কিন্তু তারা কি থাকে? জলের মধ্যে থাকে, তারা সাঁতার কাটতে পারে, তাদের কার্যগতভাবে এক থাকছে। নেক্সট কি বলেছে? হিউম্যান আর্ম অ্যান্ড হর্স ফোর্স লিম্ব, এটা হবে না। ব্যাট উইং অ্যান্ড বাটারফ্লাই উইং, এটাও হবে, এটাও হবে। অপশন এ বি ডি, এটাও হচ্ছে এ বি ডি। নেক্সট কি বলেছে? হুইচ সায়েন্টিস্ট আর অ্যাসোসিয়েটেড উইথ ইভলিউশন থিওরি। ইভলিউশনের থিওরির সঙ্গে কারা যুক্ত? যার যার থিওরি পড়লে এতক্ষণ পর্যন্ত তারাই হবে। ডারউইন তো হবেই, ল্যামার্ক হবে, হুগো দা ভ্রিস হবে। মেন্ডেল কি? মেন্ডেল হচ্ছে আমাদের জেনেটিক্স এর থিওরির সঙ্গে যুক্ত, জেনেটিক্স এর থিওরি। নেক্সট কি বলেছে? নিচের কোনগুলি হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়ামকে নষ্ট করতে পারে? এই ধরনের কোশ্চেন গুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই হার্ডি-উইনবার্গ প্রিন্সিপাল থেকে ক্যাটাগরি 2 তে কোশ্চেন দিয়ে দিতে পারে, যেরকম তোমরা অলরেডি আমি তোমাদেরকে বলেছি কি কি হতে পারে, কিন্তু ইচ্ছে করে আমি ক্যাটাগরি 2 তে এই কোশ্চেনটা তোমাদের জন্য রেখেছি, যাতে ক্যাটাগরি 2 তে কোশ্চেন গুলো এই যে ইভলিউশন চ্যাপ্টার থেকে কিন্তু এই টপিকটার থেকে আসতে পারে, হার্ডি-উইনবার্গ ইকুইলিব্রিয়াম থেকে। মনে রাখবে কি কি হবে নষ্ট হতে পারে? মিউটেশনের জন্য, জিন মাইগ্রেশনের জন্য, জেনেটিক ড্রিফটের জন্য। এ বি সি। র্যান্ডম মেটিং হলে তো ইকুইলিব্রিয়াম মেনটেন করবে, র্যান্ডম মেটিং হলে নষ্ট হবে না। ক্লিয়ার? নেক্সট বলো কি হবে? কোনগুলো কানেক্টিং লিঙ্ক? কানেক্টিং লিঙ্ক কোনগুলো? কানেক্টিং লিঙ্ক আর্কিওপটেরিক্স, কানেক্টিং লিঙ্ক পেরিপেটাস, কানেক্টিং লিঙ্ক লাংফিশ। কোনটা কোন কোন জীবগোষ্ঠীর মধ্যে সেটা অলরেডি বলে দিয়েছি, তাহলে এবিসি অ্যান্সার হয়ে গেল। পরের কোশ্চেন কি? চলে যায় আমরা 9 নাম্বার কোশ্চেনটা দেখি কি বলেছে, যে কোনগুলো অ্যাডাপটিভ রেডিয়েশন। এটা তোমরা সবাই পারবে, এ বি, বলার কিছু নেই, এ আর বি। নেক্সট দেখো, হুইচ অফ দ্য ফলোইং আর দ্য সোর্সেস অফ ইভলিউশন। কি হবে? মিউটেশন হবে, রিকম্বিনেশন হবে, ন্যাচারাল সিলেকশন হবে, জেনেটিক ড্রিফটও তো হবে। আমার তো মনে হচ্ছে সবগুলোই হবে। এটা বলো, তোমরা অ্যান্সার করো কি হবে? মিউটেশন আর রিকম্বিনেশন তো মাস্ট হবেই, তার সাথে সাথে ন্যাচারাল সিলেকশন হওয়া মানে কি? ন্যাচারাল সিলেকশন হওয়া মানে তার মধ্যে অ্যাডাপ্টেশন হয়েছে। আর ছোট ছোট পরিবর্তনগুলো, অভিযোজনগত পরিবর্তনগুলো কি হয়? একটা সোর্স অফ ইভলিউশন হিসেবে কাজ করে।
তাহলে প্রাকৃতিক নির্বাচন মেনলি আমাদের অ্যাডাপ্টেশনের কাজে লাগে, এবং এই অ্যাডাপটিভ চেঞ্জেস গুলোই আস্তে আস্তে কি করে, ইভলিউশন নিয়ে আসে, তাই না? তাহলে অ্যাডাপ্টেশন গুলোই আস্তে আস্তে ইভলিউশন নিয়ে আসবে। তাহলে জেনেটিক ড্রিফট হবে। তাহলে এক্ষেত্রে আমরা কি করব, একটাই কোশ্চেন আমরা পেলাম যেখানে এ বি সি ডি চারটেই অ্যান্সার হচ্ছে, তাই তো? চলো তাহলে আজকের ক্লাসটা আমরা এখানেই শেষ করছি। অনেক জায়গা থেকে আমরা ইম্পর্টেন্ট প্রত্যেকটা টপিককে কভার করে আজকের ক্লাস এমসিকিউ গুলো আলোচনা করেছি। আশা করছি তোমরা প্রত্যেকেই অ্যান্সার গুলো করতে পারছো নিজের থেকে, এবং যেগুলোতে প্রবলেম হচ্ছে আজকের ক্লাসের পরে আর আশা করি হবে না। প্রত্যেকে অ্যান্সার গুলো মিলিয়ে নাও, এবং অ্যান্সার গুলো করার পরে জাস্ট যে যে জায়গাগুলো বললাম একটুখানি শর্ট নোট বানিয়ে নাও, যাতে পরীক্ষার আগের দিন জাস্ট একবার পাতাটা উল্টে নিলেই পুরোপুরি মনে পড়ে যায় সবকিছু যে এটা এরকম ছিল। চলো তাহলে ক্লাসটা আজকে আমরা এখানে শেষ করলাম। প্রত্যেকে ভালোভাবে মন দিয়ে পড়তে থাকো, মক টেস্ট গুলো অ্যাটেম্প করো, খুব ভালোভাবে প্রিপারেশন নাও, এবং তোমাদের এক্সাম খুব ভালো হবে। চলো পরের ক্লাসে তাহলে আমরা অন্য আর একটা চ্যাপ্টারের এমসিকিউ প্র্যাকটিস নিয়ে এরকম ক্লাস করব, এবং এইভাবেই আমরা প্রিপারেশন কন্টিনিউ করব।